আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি, যার একটি পার্ট হচ্ছে প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করা। এখানে প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করার সাথে সাথে তোমাদের জন্য আরও সমাধান করে দেওয়া আছে অনুশীলনের প্রশ্নগুলো, বিগত বছরে আসা এমসিকিউগুলো, বেসিক পার্ট রয়েছে। এছাড়াও রয়েছে রোড টু মিশন 100 এবং রোড টু মিশন সাইক্লোনের মতো সাজেশন, যা তোমার বায়োলজি প্রস্তুতিটাকে আরও জোরদার করবে বলে আমার প্রত্যাশা। আমাদের এই বইটাতে আরও তুমি দেখতে পাচ্ছ কি রয়েছে, কিউআর কোড। এই কিউআর কোডটি স্ক্যান করার মাধ্যমে তুমি যাতে এই প্রশ্নটা আরেকটু সহজে বুঝতে পারো, আর একটু সহজে যাতে আয়ত্ত করতে পারো, যার জন্যই আমাদের এই প্রচেষ্টা। আমাদের এই বইটাতে কিন্তু অসংখ্য কিউআর কোড রয়েছে। সেক্ষেত্রে তুমি যখন ওই প্রশ্নটায় কোনো অসুবিধা অনুভব করবে, কিউআর কোডটি স্ক্যান করার মাধ্যমে সাথে সাথে একজন শিক্ষক এসে তোমার সাথে এই প্রশ্নগুলো আলোচনা করবে, যার মাধ্যমে তোমার ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে অথবা আয়ত্ত করার ক্ষেত্রে আরেকটু সহজ হবে বলে আমি মনে করি। আমাদের এই বইটি হতে চলেছে বাংলাদেশের প্রথম ডিজিটাল একটি বই, যেখানে তুমি বইয়ের পড়াগুলোর সাথে সাথে একজন শিক্ষক ফ্রি পেয়ে যাচ্ছ। অর্থাৎ এখানে কিন্তু তোমার কোনো আলাদা কোর্স ফি দেওয়া লাগতেছে না। আমাদের কোর্সের সবগুলো ভিডিও তুমি হচ্ছে এই জায়গায় বইয়ের সাথে ইনক্লুড পেয়ে যাচ্ছ। তাহলে বায়োলজির ভয়টাকে জয় করে তোমার জন্য বায়োলজি পড়াটা আরও ইজি করার জন্যই আমাদের এই ইজি বায়োলজি বইটা। শুধু বায়োলজিই নয়, আমাদের এখানে তোমার জন্য আরও বইগুলো রয়েছে, যেমন ইজি হায়ার ম্যাথ, ইজি ম্যাথ, তারপরে ইজি ফিজিক্স, ইজি কেমিস্ট্রি। তুমি চাইলে তোমার সুবিধা মতো বইগুলো সংগ্রহ করে নিতে পারো। তোমার জন্য এটা উপকার হবে বলে আমি মনে করি। তাহলে চলো আজকের পর্বে আমরা ঢাকা বোর্ড 2019-এ আসা একটি প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। কি বলছে দেখো তো। পি এর সাথে পানি যুক্ত করছে, যেখানে একটা সবুজ কণা আর কিউ প্রভাবক হিসেবে কাজ করতেছে। আর উৎপন্ন হইল কি কি? এই উৎপন্ন হইছে পানি আর উৎপন্ন হইছে। তাহলে তুমি বুঝতে পারতেছো যে পানি উৎপন্ন হইল, সবুজ কণা, আবার পানি লাগতেছে বিক্রিয়াটা হওয়ার জন্য। তাহলে আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, তাই না? তাহলে সালোক সংশ্লেষণের বিক্রিয়াটা যদি আমরা সম্পন্ন করতে যাই, সেক্ষেত্রে আমরা কি দেখতে পাই? কার্বন ডাইঅক্সাইড লাগে, তাই না? কার্বন ডাইঅক্সাইড, পানি, এই জায়গায় হচ্ছে তোমার প্রয়োজন হয় সূর্যালোক আর ক্লোরোপ্লাস্টের উপস্থিতিতে শর্করা তৈরি করে। তাহলে এখানে যদি শর্করাটা আমি লিখি C6H12O6, তাই না? এরকম একটা শর্করার সংকেত হচ্ছে এরকম C6H12O6। এরপরে পানি উৎপন্ন হয় আর কি উৎপন্ন হয়? অক্সিজেন উৎপন্ন হয়। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা। এখন উদ্দীপকটা বুঝতে পারার পরে এখানে কি বলছে দেখো তো। ফটোফসফোরাইলেশন কি? ফটো শব্দের অর্থ হচ্ছে আলো। তাহলে তুমি বায়োলজিক্যাল টার্মে যেখানে হচ্ছে ফটো শব্দটা শুনবা, বুঝবা হচ্ছে আলো বুঝাইছে। তাহলে আলোর উপস্থিতিতে ফসফোরাইলেশন ঘটবে। তাহলে ফসফোরাইলেশন কি জিনিস? অ্যাডিনোসিন অণুর সাথে একটা ফসফেট যুক্ত হওয়ার প্রক্রিয়াকে ফসফোরাইলেশন বলে। আর অ্যাডিনোসিন অণু থেকে একটা ফসফেট বের হয়ে যাওয়ার প্রক্রিয়াকে ডিফসফোরাইলেশন বলে। তাহলে ফসফোরাইলেশন আর ডিফসফোরাইলেশন এটা তুমি বুঝলা। যদি কখনো প্রশ্নে ফসফোরাইলেশন না দিয়ে ডিফসফোরাইলেশন দেয়, তাহলে আশা করি লিখতে পারবা যে এক অণু অ্যাডিনোসিন থেকে একটা ফসফেট বের হয়ে যাওয়ার প্রক্রিয়াকে ডিফসফোরাইলেশন বলে। আর ফটোফসফোরাইলেশনে কি হবে? যেহেতু ফটো বলে দিছে নামের শুরুতে, সূর্যালোকের উপস্থিতিতে। তাহলে সূর্যালোকের উপস্থিতিতে এডিপি এর সাথে অজৈব ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি করে। এডিপি মানে হচ্ছে অ্যাডিনোসাইন ডাইফসফেট, ডাই মানে কি 2। তাহলে 2 এর সাথে আরেকটা যদি যুক্ত হয় তাহলে কি হবে? অ্যাডিনোসাইন ট্রাইফসফেট, ট্রাই মানে হচ্ছে 3। তাহলে এডিপি এর সাথে একটা ফসফেট যুক্ত হইলো, তাই না? যুক্ত হইলো বা এই যে মিলিত হওয়া লেখছে। তাহলে যুক্ত হওয়ার প্রক্রিয়াটাকে আমরা কি বলবো? ফসফোরাইলেশন। আর যেহেতু ফটো শব্দটা নামের শুরুতে দেওয়া আছে, তাহলে আমরা কি দিব? সূর্যালোকের উপস্থিতিতে দিব। এরপরে চলো খ নম্বরে আমাদের কি বলছে? দুপুরের পর সালোক সংশ্লেষণের গতি কমে যাওয়ার কারণ কি? দুপুরের পর সালোক সংশ্লেষণ কমে যায় কারণ হচ্ছে আমরা জানি সালোক সংশ্লেষণের উপরে মানে বিক্রিয়াটা কি বাড়বে নাকি কমবে। এই যে বিক্রিয়াটার উপরে তোমার কতগুলো প্রভাবক কাজ করে। বাহ্যিক কিছু প্রভাবক আছে, অভ্যন্তরীণ কিছু প্রভাবক আছে। সেক্ষেত্রে এই যে তাপমাত্রাটাও কিন্তু এফেক্ট ফেলে। তাপমাত্রা যদি অনেক বেশি পরিমাণে থাকে, সেক্ষেত্রে সালোক সংশ্লেষণ অনেক কম হবে। আবার তাপমাত্রা যদি অনেক কমে যায়, সেক্ষেত্রেও সালোক সংশ্লেষণ কম হবে। একটা নির্ধারিত তাপমাত্রার ভিতরে সালোক সংশ্লেষণ অনেক ভালো হয় বা উৎপাদ ভালো পাওয়া যায়। সেক্ষেত্রে দুপুরবেলা কি হয়? আমরা জানি সকাল থেকে যখন সূর্য তাপ দিতে থাকে, সেক্ষেত্রে দুপুরের দিকে হচ্ছে তোমার তাপমাত্রাটা বেশি থাকে, তাই না? তাহলে এই বেশি তাপমাত্রাটা সালোক সংশ্লেষণের জন্য সুইটেবল হয় না, যার জন্য হচ্ছে ওইখানে তোমার মানে সালোক সংশ্লেষণ কমে যায়। তাহলে দেখো সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে শক্তির প্রয়োজন হয় তার প্রধান উৎস হচ্ছে সূর্য। সালোক সংশ্লেষণে আলোক বিক্রিয়া নিয়ন্ত্রণের জন্য সূর্যালোক প্রয়োজন। এটি নির্দিষ্ট সীমা পর্যন্ত আলোর পরিমাণ বাড়ালে সালোক সংশ্লেষণের হারও বাড়ে। কিন্তু আলোর পরিমাণ যদি কমে তাহলে সালোক সংশ্লেষণও কমবে, কিন্তু আলোর পরিমাণ যদি অনেক বেশি বেড়ে যায় সেক্ষেত্রেও কিন্তু কমে যাবে। তাহলে এই জায়গায় হচ্ছে সালোক সংশ্লেষণের একটা রেঞ্জ আছে।
ওই রেঞ্জের ভিতরে হচ্ছে তোমাকে অবশ্যই থাকতে হবে। ওই রেঞ্জের ভিতরে থাকলে সালোক সংশ্লেষণ বেশি পরিমাণে আমরা পাবো। তাহলে যেহেতু দুপুরবেলা তাপমাত্রা বেশি থাকে, যার জন্য সালোক সংশ্লেষণ হচ্ছে কমতে থাকে গতিটা। এরপরে আমাদের গ নাম্বারে কি বলছে যে উদ্দীপকের বিক্রিয়াটিতে রাতের বেলায় কিভাবে এ উৎপন্ন হয়। উদ্দীপকের বিক্রিয়াটা কি ছিল? উদ্দীপকের বিক্রিয়াটা ছিল আমাদের সালোক সংশ্লেষণ, আর এ ছিল গ্লুকোজ। এখন গ্লুকোজ উৎপন্ন করবা, রাতের বেলা সূর্যের আলো থাকে না, তাহলে আমরা তো এরকম বলি না সংজ্ঞাটা। সালোক সংশ্লেষণের সংজ্ঞা কিভাবে বলি আমরা? সূর্যালোকের উপস্থিতিতে সবুজ উদ্ভিদ পত্ররন্ধ্র দ্বারা গৃহীত কার্বন ডাইঅক্সাইড, মূলরোম দ্বারা শোষিত কৈশিক পানিকণা, পাতায় আগে থেকে উপস্থিত ক্লোরোপ্লাস্টের সহযোগিতায় শর্করা জাতীয় খাদ্য এবং উপজাত দ্রব্য হিসেবে পানি আর অক্সিজেন তৈরির প্রক্রিয়াকে সালোক সংশ্লেষণ বলে। তাহলে দেখো এই জায়গায় যে বিক্রিয়াটা আমি মানে সংজ্ঞাতে শুরুতে কি বললাম? সূর্যালোকের উপস্থিতিতে। তাহলে এই জায়গায় যদি রাতের বেলা তো সূর্যালোক থাকে না আমরা জানি, তাহলে কিভাবে খাদ্য তৈরি করবে? এখন সালোক সংশ্লেষণ তোমার দুইটা পর্যায়ে সম্পন্ন হয়, একটা হচ্ছে আলোক নির্ভর আর একটা আলোক নিরপেক্ষ। আলোক নিরপেক্ষ বলতে যখন সূর্যের আলো থাকে না তখন কিভাবে খাদ্য তৈরি হয়। এই জায়গায় দেখো সূর্যের আলো যখন থাকে না তখন এরকম একটা চক্র সম্পন্ন হয়, যেটাকে আমরা C3 বা ক্যালভিন চক্র বলবো। এখন এদিকে তাকাও, যে সূর্যালোক যখন থাকতেছে তখন ওই শক্তিটাকে জমা করে রাখতেছে, সূর্য শক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করে রাখতেছে, যে আমাদের আত্তীকরণ শক্তিগুলা, অথবা ফটোলাইসিস ঘটে সূর্যের আলো যখন থাকে, ফটোলাইসিস তারপর আত্তীকরণ শক্তি তৈরি হয়ে থাকে। ওই শক্তিটা তোমার পরবর্তীতে এই যে আলো যখন থাকে না অন্ধকার পর্যায়ে, সেক্ষেত্রে এই সাইকেলগুলো ঘুরাইতে সাহায্য করে তোমার ওই শক্তিগুলা। তাহলে প্রথমে কি হয় দেখো তো, চক্রটা এখান থেকে বলা শুরু করবা। কি করব? পাতায় আগে থেকে উপস্থিত রাইবুলোজ 1,5,20-ফসফেট বাতাসে কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে কিটো অ্যাসিড তৈরি করে। কিটো অ্যাসিডের নিচে আমি কি লিখছি? অস্থায়ী পদার্থ। কিটো অ্যাসিড হচ্ছে তোমার অস্থায়ী একটা পদার্থ, যেটা অস্থায়ী বলতে কি বোঝা যায়? যে এটা সাথে সাথে ভেঙে যাবে বা স্থায়ী হবে না। তাহলে কিটো অ্যাসিড সাথে সাথে আবার ভেঙে যায়, ভেঙে গিয়ে তৈরি করে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, যেটা এই চক্রের প্রথম স্থায়ী পদার্থ। যেহেতু প্রথম স্থায়ী পদার্থ 3 কার্বন বিশিষ্ট, এই ফসফোগ্লিসারিক অ্যাসিডটা হচ্ছে তোমার 3 কার্বন বিশিষ্ট, যার জন্য এই চক্রটাকে কি বলে? C3 চক্র বলে। এবার 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 1,3,20-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয়। ওখান থেকে আমরা আবার দুইটা যৌগ পাই, একটা হচ্ছে তোমার 3-ফসফোগ্লিসারলডিহাইড আর একটা হচ্ছে 3-অ্যাসিটন ফসফেট। এই দুইটা বিক্রিয়া করে একটা কার্বন জমা করছে। আবার এখান থেকে চক্রটা আবার ঘুরবে, একবার ঘুরলে এখানে একটা কার্বন জমা হয়, দুইবার ঘুরলে এখানে দুইটা, 3, 4, 5, 6, 6বার যখন ঘুরবে এখানে কি জমা হবে বলো তো? C6H12O6। তাহলে একটা গ্লুকোজ অণু পাইলাম না? তাহলে এই যে 6বার এই ক্যালভিন চক্রটা বা C3 চক্রটা ঘূর্ণনের মাধ্যমে আমরা এক অণু গ্লুকোজ পাইলাম। তাহলে এই যে গ্লুকোজ তৈরি করতে আমাদেরকে জিজ্ঞেস করছে যে কিভাবে আলোক নিরপেক্ষ পর্যায়ে গ্লুকোজ তৈরি হবে। এই যে এভাবে এই চক্রগুলা ঘূর্ণনের মাধ্যমে গ্লুকোজ তৈরি হইলো। এই যে চক্রটা এটা হচ্ছে তোমার উন্নত উদ্ভিদে ঘটে, বড় বড় যে বৃক্ষগুলা, সেক্ষেত্রে আমরা এই চক্রটা দেখতে পাই। আবার আরো কতগুলা চক্র আছে, 3টা কার্বন বিজারণের গতিপথ আজ পর্যন্ত আবিষ্কার হয়েছে। একটা হচ্ছে তোমার কেলভিন চক্র, তার মানে এটা C3, আরেকটা হচ্ছে হ্যাচো-স্ল্যাক চক্র যেটা হচ্ছে C4, আরেকটা আছে ক্রেসুলেসিয়ান চক্র বা ক্রেসুলেসিয়ান অ্যাসিড বিপাক। এই 3টার মাধ্যমে বিভিন্ন উদ্ভিদ বিভিন্ন চক্র ঘূর্ণনের মাধ্যমে হচ্ছে তোমার শক্তি উৎপন্ন করে। তাহলে এই যে বৃক্ষগুলা এটা C3 চক্র সম্পন্ন করবে। আবার যে ঘাস জাতীয় উদ্ভিদগুলো আছে না আমাদের, দূর্বা ঘাস, নটে শাক, আখ, ভুট্টা, ওই জায়গায় হচ্ছে আমরা C4 দেখতে পাবো। তাহলে কি যেটা জিজ্ঞেস করছে রাতের বেলা কিভাবে খাদ্য তৈরি হয়, ওই যে চক্রটা ওইটার মাধ্যমে। এবার দেখো ঘ নাম্বারে আমাদের কি বলছিল যে জীবজগতের ক্ষেত্রে উদ্দীপকের বিপাকীয় প্রক্রিয়াটি কি ছিল? উদ্দীপকের বিপাকীয় প্রক্রিয়া সালোক সংশ্লেষণ। এখন বিপাকীয় প্রক্রিয়াটি কিউ এর উপর নির্ভরশীল। কিউ আমাদের কি ছিল দেখো তো, কিউ আমরা নির্ণয় করতে পারছিলাম, এটা সূর্যালোক বুঝাইছে তাই না? সূর্যালোকের উপর তোমার সালোক সংশ্লেষণ প্রক্রিয়া যে নির্ভরশীল এটা যুক্তি সহ দেখাইতে হবে। এখন নির্ভরশীল তো এটা আমরা অবশ্যই বুঝতেছি, কি জন্য? কারণ আমরা জানি যে সূর্যালোকের উপস্থিতি ছাড়া একটা সবুজ উদ্ভিদ কখনোই নিজের খাদ্য নিজে তৈরি করতে পারবে না। তাহলে এই যে সূর্যালোকের প্রভাবটা এটা হচ্ছে তোমার বাহ্যিক প্রভাবক হিসেবে কাজ করবে। আমরা জানি যে সালোক সংশ্লেষণের গতিটা কি বৃদ্ধি পাবে নাকি হ্রাস পাবে, এক্ষেত্রে তোমার অভ্যন্তরীণ আর বাহ্যিক কিছু প্রভাবক থাকে। তাহলে সূর্যের আলো যেটা বাইরে থেকে আসতেছে তার মানে এটা হচ্ছে তোমার বাহ্যিক একটা প্রভাবক। এখন সূর্যের আলো থেকে আমরা জানি কয়টা বর্ণ আসে? বে, নি, আ, সহ, কলা, এরকম 7টা বর্ণ আমরা পাই না? বে, নি, আ, স, হ, ক, লা। তাহলে দেখো তো বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল,
বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। এই যে 7টা বর্ণের ভিতরে তুমি মনে রাখবা হচ্ছে বেনি কলা ওয়ার্ডটা। দেখো বেনি আর কলা, এটা মনে রাখার মাধ্যমে বেগুনি, নীল, কমলা, লাল, এই যে আলোটা, এই বর্ণের যে আলোগুলা, এই বর্ণের আলোতে সালোক সংশ্লেষণ হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে হয়। তাহলে বেগুনি, নীল, কমলা আর লাল, বেনি কলা ওয়ার্ডটা মনে রাখবা, বেনি কলাতে সালোক সংশ্লেষণ অনেক বেশি হয়। এরপরে যেটা মনে রাখবা, সবুজ আর হলুদ আলোতে সালোক সংশ্লেষণ অনেক কম হয়, মানে একদম মানে সালোক সংশ্লেষণের হার সবচেয়ে কম থাকে। সবুজ আর হলুদ আলোতে সালোক সংশ্লেষণ কম হয়, আর বেনি কলায় সালোক সংশ্লেষণ বেশি হয়। এখন আরেকটা যে জিনিস, আলোর বর্ণ আমরা বুঝলাম, আলো চলে কিভাবে বলো তো? আমরা জানি আলো হচ্ছে তরঙ্গ আকারে চলে, তাই না? এই যে এইভাবে দেখো তরঙ্গ আকারে চলে, তারপরে এটা একটা তরঙ্গ গেল, আবার এরকম তরঙ্গেও যাইতে পারে, আরো ছোট ছোট তরঙ্গ দৈর্ঘ্য, আবার এরকমও যাইতে পারে, এভাবেও তরঙ্গ আকারে চলতে পারে। তাহলে বিভিন্নভাবে আলো যে চলতেছে তরঙ্গ আকারে, এই তরঙ্গ দৈর্ঘ্যটার উপর নির্ভর করেও সালোক সংশ্লেষণ বাড়বে নাকি কমবে এটাও বোঝা যায়। তাহলে দেখো তোমাকে একটা রেঞ্জ মনে রাখতে হবে, যে রেঞ্জটা হচ্ছে এরকম, 400 থেকে 480 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোতে সালোক সংশ্লেষণ সবচেয়ে ভালো হয়। আরেকটা মানে যে তরঙ্গ দৈর্ঘ্যটা মনে রাখা লাগবে সেটা হচ্ছে 680 ন্যানোমিটার। 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যে সালোক সংশ্লেষণ বেশি হয়। তাহলে 400 থেকে 480 ন্যানোমিটার এই রেঞ্জের ভিতর যে কোনো জায়গা হইতে পারে, যে 450-এও কিন্তু অনেক ভালো হবে, 420, তারপরে 470, 80 পর্যন্ত ওই জায়গার তরঙ্গ দৈর্ঘ্যগুলোতে হচ্ছে তোমার সালোক সংশ্লেষণ অনেক বেশি পরিমাণে হবে। কিন্তু 680-তেও যদি চলে যায় সেক্ষেত্রেও সালোক সংশ্লেষণ ভালো হবে। তাহলে আলোর যে কথাবার্তা, এটা হচ্ছে আমরা এখানে বুঝলাম, বেনিকলাতে ভালো হয়, স আর হ, তো সবুজ আর হলুদের সালোক সংশ্লেষণ ভালো হয় না। তরঙ্গ দৈর্ঘ্য যদি হিসাব করি তাহলে এই যে রেঞ্জটার ভিতরে 880, এই জায়গা হচ্ছে তোমার সালোক সংশ্লেষণ অনেক ভালো হয়। তাহলে এটা আমাদের জানতে চাইছে যে উদ্দীপকের যে বিপাকীয় প্রক্রিয়াটি এখানে কিউ এর প্রভাব বা কিউর উপর নির্ভরশীল। হ্যাঁ, এই যে তরঙ্গ দৈর্ঘ্যগুলোর উপরে আলোকে সূর্য মানে সালোক সংশ্লেষণ কিন্তু নির্ভর করতেছে। কি জন্য? সূর্যের আলো যদি থাকে সেক্ষেত্রে তোমার কি হয়, সূর্যের আলোর উপস্থিতিতে আমরা জানি পানির অণু ভেঙে যায়, ভেঙে গিয়ে ফটোলাইসিস বিক্রিয়া সম্পন্ন হয়। ওই ফটোলাইসিসে যে প্রোটনটা তৈরি হয়, ওই প্রোটন হচ্ছে তোমার আবার এনএডিপিএইচকে জারিত করতে সাহায্য করে। তাহলে এনএডিপিএইচ জারিত হইলো, তারপরে তুমি হচ্ছে এডিপি, যেটা কোষের ভিতরে যে শক্তি, অভ্যন্তরীণ শক্তি, ওই শক্তিটা আবার এটিপিতে পরিণত হয়। NADH2, NADPH2 আর এটিপি, এই দুইটা জিনিসকে একসাথে বলা হচ্ছে তোমার আত্তীকরণ শক্তি। এরপরে আত্তীকরণ শক্তিটা তোমার যখন সূর্যের আলো থাকে না সেক্ষেত্রে ওই যে কার্বন বিজারণের গতিপথগুলো সম্পন্ন করতে সাহায্য করে। তাহলে দেখো এই যে সূর্যালোকের উপস্থিতি কিন্তু তোমার সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য গুরুত্বপূর্ণ। এখানে আবার কার্বন ডাইঅক্সাইডও ছিল আমাদের প্রভাবক হিসেবে। কার্বন ডাইঅক্সাইড কিন্তু আমাদের সালোক সংশ্লেষণের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু কার্বন ডাইঅক্সাইড যদি অধিক পরিমাণে থাকে তাহলে কিন্তু পাতার এনজাইমগুলো নষ্ট হয়ে যায়, যার জন্য সালোক সংশ্লেষণ কমে যাইতে পারে। এখানে দেখো এই যে আলোর কথাগুলো যে আমি বলছিলাম, লাল, নীল, কমলা, বেগুনি, এই আলোগুলোতে সালোক সংশ্লেষণ ভালো হয়। তারপরে তরঙ্গ দৈর্ঘ্যের কথাটা, এই কথাগুলো হচ্ছে এখানে বর্ণনায় তুমি লিখবা। এই যে কথাগুলো আমি তোমাকে বুঝাই বলছি, ওই কথাগুলো যদি তুমি সুন্দর করে পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করতে পারো, আই হোপ সিকিউতে তোমরা একটা স্ট্যান্ডার্ড মার্কস সিকিউর করতে পারবা। প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করা তোমার পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য এফেক্টিভ একটা প্রসেস, যার জন্য আমাদের ইজি বায়োলজি বইটাতে তোমাদের জন্য বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে। তোমরা চাইলে কিন্তু বইটি সংগ্রহ করে নিতে পারো। আজকের পর্ব এই পর্যন্তই, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।